আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছি। ফিজিওলজি আইটেম প্রিপারেশন প্রোগ্রামে আজকে আমরা পড়ব মেমব্রেন পটেনশিয়াল, অ্যাকশন পটেনশিয়াল অ্যান্ড মাসেল ফিজিওলজি। আমাদের প্রতিটি লেকচারে প্রতিটি টপিকস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং সেই সাথে প্রতিটা টপিকস বাংলায় বিস্তারিত বুঝিয়ে দেওয়া হয়। তাই লেকচারটি ভালোভাবে বোঝার জন্য অবশ্যই আমরা সম্পূর্ণ লেকচারটি দেখব। প্রথমে আমরা দেখব যে মেমব্রেন পটেনশিয়াল কি। দি ইলেকট্রিক্যাল পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য মেমব্রেন ইজ কল্ড মেমব্রেন পটেনশিয়াল। মানে ইলেকট্রিক্যাল যে চার্জ আছে সেটা হোক পজিটিভ অথবা নেগেটিভ, সেই চার্জের যে ব্যবধান, সেই ব্যবধানের কারণে যে পটেনশিয়ালটা তৈরি হয়, সেই চার্জের ব্যবধানটাই হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল। ইট ইজ টু টাইপস, মানে মেমব্রেন পটেনশিয়াল দুই প্রকার, একটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আর একটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। এই কোশ্চেনের সাথে সাথে আরেকটা কোশ্চেন করা হয়, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ মেমব্রেন পটেনশিয়াল। সেগুলো কি হবে? কন্ডাকশন অ্যান্ড প্রোপাগেশন অফ নার্ভ ইম্পালস, মানে নার্ভ ইম্পালসটা পরিবাহিত হবে এবং চারদিকে ছড়িয়ে পড়বে, সেই কাজটা হয়ে থাকে এই মেমব্রেন পটেনশিয়ালের মাধ্যমে। কন্ডাকশন অ্যান্ড প্রোপাগেশন অফ কার্ডিয়াক ইম্পালস, মানে আমাদের যে হার্টবিট দিবে, কার্ডিয়াক ইম্পালস তৈরি হবে, সেটা পরিবাহিত হবে এবং চারদিকে ছড়িয়ে পড়বে, হার্টের চারদিকে ছড়িয়ে পড়বে, সেটা হচ্ছে এই মেমব্রেন পটেনশিয়ালের মাধ্যমে। মাসেল কন্ট্রাকশন হবে এই মেমব্রেন পটেনশিয়ালের মাধ্যমে। মানে ইলেকট্রিক্যাল যে চার্জ আছে সেই চার্জের ডিফারেন্সের কারণে এইসব হয়ে থাকে। ইনফ্লাক্স অ্যান্ড ডিফ্লাক্স অফ আয়ন, মানে আয়নের যে সেল মেমব্রেন ক্রস করে বাইরে থেকে ভিতরে বা ভিতর থেকে বাইরে যাওয়া আসা, সেটা হয়ে থাকে এই মেমব্রেন পটেনশিয়ালের মাধ্যমে। সিক্রেশন ফ্রম গ্ল্যান্ডুলার সেল, মানে গ্ল্যান্ডুলার সেল থেকে এটার সিক্রেশন হয়। মুভমেন্ট অফ সিলিয়া, মানে সিলিয়ার মুভমেন্টটাও হয় এই মেমব্রেন পটেনশিয়ালের মাধ্যমে। ফাংশন অফ ম্যাক্রোফেজ, মানে ম্যাক্রোফেজ যে ফ্যাগোসাইটোসিস করে থাকবে সেটাও হয়ে থাকবে এই মেমব্রেন পটেনশিয়ালের মাধ্যমে। এখন আমরা দেখব যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা কি। দি কনস্ট্যান্ট ইলেকট্রিক্যাল পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য সেল মেমব্রেন উইথ দ্য ইনসাইড নেগেটিভ রিলেটিভ টু দ্য আউটসাইড অফ দ্য সেল অ্যাট রেস্ট ইজ কল্ড রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। মানে রেস্টিং অবস্থায় সেলের বাইরের তুলনায় ভিতরে নেগেটিভ চার্জের পরিমাণ বেশি থাকবে বা নেগেটিভিটিটা বেশি থাকবে, সেটাই হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। এখন অনেকগুলো সেলের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আমাদের মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা অবশ্যই জিজ্ঞেস করা হয়। এই বক্সের প্রত্যেকটা মান আমরা মনে রাখব। এইগুলো আইটেম, কার্ড, টার্ম, প্রফ সব কিছুতে এটা জিজ্ঞেস করা হয়। নার্ভ ফাইবার -90 মিলিভোল্ট, নিউরন -70 মিলিভোল্ট, SA নোডাল ফাইবার -52 -60 মিলিভোল্ট, কার্ডিয়াক মাসেল -85 to -90 মিলিভোল্ট, ভিসেরাল স্মুথ মাসেল -50 to -60 মিলিভোল্ট, স্কেলেটাল মাসেল -80 to -90 মিলিভোল্ট, RBC -9 মিলিভোল্ট। এছাড়াও আমাদের আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে হোয়াই রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ইজ নেগেটিভ, মানে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা সবসময় কেন নেগেটিভ থাকে। এই কোশ্চেনটা ভাইভাতে অনেক জিজ্ঞেস করা হয়। এটার আনসার হিসেবে আমরা বলবো রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ইজ নেগেটিভ রোল অফ গিবস ডোনেন মেমব্রেন ইকুইলিব্রিয়াম, রোল অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প। আমরা এই দুইটা হেডলাইন আগে বলে ফেলব, তারপরে আমরা একটু ব্যাখ্যা দেব। এইখানে আমাদের গিবস ডোনেন মেমব্রেন ইকুইলিব্রিয়ামে কি আছে, যে পটাশিয়াম আয়ন আর ফ্রিলি পারমিয়েবল বাট দি পারমিয়েবিলিটি অফ সোডিয়াম আয়ন ইজ মাস লেস, মানে পটাশিয়াম আয়নটা ফ্রিলি মুভমেন্ট করতে পারে সেল মেমব্রেনের মাধ্যমে, কিন্তু সোডিয়াম আয়নটা সেটা করতে পারে না। দি সেল মেমব্রেন ইজ ইমপারমিয়েবল টু নেগেটিভলি চার্জ প্রোটিন অ্যান্ড ফসফেট অ্যান্ড ইনসাইড সেল দেয়ার ইজ মোর কনসেন্ট্রেশন অফ প্রোটিন অ্যান্ড ফসফেট, দিস মলিকুল ক্যান নট এসকেপ ফ্রম দ্য, মানে সেলের ভিতরে এই যে প্রোটিন, ফসফেট এইসব নেগেটিভলি চার্জ মলিকুলগুলো থাকে বেশি, এইগুলো সেলের বাইরে তেমন একটা যায়, যার কারণে সেলের ভিতরে নেগেটিভ চার্জের পরিমাণটা বেড়ে যায়। আর রোল অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প ইস টাইম 3 সোডিয়াম goes outside and 2 potassium goes inside and the cell loss 1 positive ion for each cycle of sodium potassium pump, মানে প্রতি সোডিয়াম পটাশিয়াম পাম্পে 3টা সোডিয়াম আয়ন সেলের বাইরে যায় আর 2টা পটাশিয়াম আয়ন সেলের ভিতরে ঢুকে, তাতে করে একটা পজিটিভ আয়ন লস হয়ে যায়। আর একটা পজিটিভ আয়ন লস হয়ে যাওয়া মানে হচ্ছে
একটা নেগেটিভ চার্জ বেড়ে যাওয়া। আর এইসব কারণেই রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল সবসময় নেগেটিভ হয়ে থাকে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে ভাইবার জন্য, হাউ ইজ রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল প্রডিউসড অ্যান্ড মেনটেন ইন দ্য সেল। আমরা এই 3টা পয়েন্ট বললেই হয়ে যাবে, ভিতরে এক্সপ্লেনেশন দেওয়ার দরকার তেমন পড়ে না। রিটেনের জন্য এটা দেওয়া লাগতে পারে, কিন্তু ভাইবার জন্য এই 3টা পয়েন্ট বললেই হয়ে যাবে। Potassium diffusion to the outside of the cell through sodium potassium leaky channel, sodium diffusion to the inside of the cell through sodium potassium leaky channel, sodium potassium pump। তো এই 3টা পয়েন্ট বলে দিলেই আমাদের এই কোশ্চেনের আনসারটা হয়ে যাবে। মানে এইভাবে এই রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা অরিজিন হয়ে থাকে এবং এগুলো মেনটেন হয়ে থাকে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট। Action potential are the rapid change in the membrane potential that begins with a sudden change from the normal resting negative membrane potential to a positive potential and then ends with an almost equally rapid change back to the negative potential। মানে অ্যাকশন পটেনশিয়ালটা হচ্ছে মেমব্রেন পটেনশিয়ালের একটা দ্রুত মাত্রার পরিবর্তন, যেটা শুরু হয়ে থাকে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থেকে, যা পজিটিভ পটেনশিয়ালের দিকে ধাবিত হয় এবং এই প্রক্রিয়ার শেষে এটা আবার নেগেটিভ পটেনশিয়ালের দিকে আসতে থাকে। মানে পজিটিভ পটেনশিয়াল হয়ে নেগেটিভ পটেনশিয়ালে আবার ব্যাক করে। আর এটার কী স্টেজ আছে, এটার স্টেজ হচ্ছে রেস্টিং স্টেজ, ডিপোলারাইজেশন স্টেজ, রিপোলারাইজেশন স্টেজ। আমাদের এই চিত্রটা অনেক ভালোভাবে বুঝতে হবে যে এইখানে কী দেওয়া আছে, অ্যাকশন পটেনশিয়াল ইন এ নিউরন, মানে একটা নিউরনের মধ্যে কীভাবে অ্যাকশন পটেনশিয়ালটা তৈরি হয়। এই যে ফ্ল্যাট অংশটা আছে, এই ফ্ল্যাট অংশটা সেটা হচ্ছে ল্যাটেন্ট পিরিয়ড। তো আমাদের এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে -70 মিলিভোল্ট থেকে আমাদের একটা ল্যাটেন্ট পিরিয়ড শুরু হয়েছে। এই ল্যাটেন্ট পিরিয়ডটা যখন স্টিমুলেটেড হয় তখন এই কার্ভটা উপরের দিকে উঠতে থাকে। তো এই যে কার্ভের এই অংশটা সেটা হচ্ছে আমাদের ফায়ারিং লেভেল, মানে এইখান থেকে একদম শার্প একটা মার্জিন আমরা দেখতে পাচ্ছি, যেটা শার্প একদম খারাপভাবে উপরের দিকে উঠে ওভারশুট লেভেলে যায়, তখন সেটা পজিটিভ মিলিভোল্টে চলে আসে। তো এইটা পজিটিভ মিলিভোল্টে চলে গিয়ে আবার এটা নিচের দিকে ফল করে, মানে ডিপোলারাইজেশন হওয়ার পর আমাদের এই যে কার্ভ, সেই কার্ভটা আমরা দেখতে পাই, যেটা হচ্ছে আমাদের এই প্রাথমিক যে লেভেলটা ছিল -70 মিলিভোল্ট তার চাইতেও নিচে চলে আসে, মানে এটা আরও হাইপার পোলারাইজড হয়ে যায়। এর জন্য এই অংশটা হচ্ছে হাইপার পোলারাইজেশন, আর এটা হচ্ছে ডিপোলারাইজেশন, আর এটা হচ্ছে ওভারশুট। আর এইরকম ডিপোলারাইজেশন হওয়ার কারণ হচ্ছে র্যাপিড ইনফ্লাক্স অফ সোডিয়াম আয়ন, মানে অনেক দ্রুত গতিতে যখন সোডিয়াম আয়নটা সেলের ভিতরে প্রবেশ করে তখন এই ডিপোলারাইজেশন হয়। আর ডিপোলারাইজেশন হওয়ার খুব অল্প সময়ের মধ্যেই রিপোলারাইজেশন স্টেজ শুরু হয়ে যায় বা রিপোলারাইজেশন হয়। আর এইটা হয়ে থাকে র্যাপিড ইনফ্লাক্স অফ পটাশিয়াম আয়নের কারণে, মানে পটাশিয়াম আয়নটা যখন বাইরে চলে যায় তখন এই রিপোলারাইজেশন হয়ে থাকে। আর এই পটাশিয়াম আয়নটা বাইরে যায় সোডিয়াম পটাশিয়াম চ্যানেলের মাধ্যমে। এছাড়াও আমাদের ভাইবার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন পড়তে হয়, সেটা হচ্ছে হোয়াট ইজ স্পাইক পটেনশিয়াল। দি শার্প রাইজ অফ ডিপোলারাইজেশন অ্যান্ড র্যাপিড ফল অফ রিপোলারাইজেশন আর কল্ড স্পাইক পটেনশিয়াল। এই অংশটা হচ্ছে স্পাইক পটেনশিয়াল, মানে শার্প রাইজ অফ, মানে একদম খাড়া উপরের দিকে চলে গেছে এবং খাড়া নিচের দিকে নেমে আসছে, মানে একদম শার্প ফল হয়েছে। এইটার নামই হচ্ছে স্পাইক পটেনশিয়াল। এছাড়াও আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন পড়তে হয়, তা হচ্ছে ফিজিওলজিক্যাল ডিফারেন্স বিটুইন নার্ভ অ্যান্ড মাসেল এক্সাইটেবল টিস্যু। তো এই ডিফারেন্সগুলো আমরা দেখব। তো এইখানে কি আছে যে ফাংশনাল এলিমেন্ট, নার্ভের হচ্ছে নিউরন, মাসেলের হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন। আর ফাংশনটা কি করে থাকে নার্ভ, ইন্টিগ্রেশন অ্যান্ড ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস। আর মাসেল করে থাকে কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন। রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে -70 মিলিভোল্ট, আর মাসেলের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে -90 মিলিভোল্ট, যেটা স্কেলেটাল মাসেলের। কন্ট্রাকটাইল মেকানিজম এই নার্ভের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে, কিন্তু মাসেলের ক্ষেত্রে সেটা প্রেজেন্ট থাকে। সিক্রেটরি মেকানিজম নিউরনের ক্ষেত্রে প্রেজেন্ট, কিন্তু মাসেলের ক্ষেত্রে সেটা অ্যাবসেন্ট। আর আমাদের মাসেল ফিজিওলজি থেকে যেই সব কোশ্চেনগুলো করা হয় তা হচ্ছে কন্ট্রাকটাইল ইউনিট অফ মাসেল, মানে মাসেলের যে কন্ট্রাকটাইল ইউনিট আছে সেইগুলো কি কি, একটা হচ্ছে অ্যাক্টিন আর একটা মায়োসিন। আর তারপর প্রপার্টিস অফ স্কেলেটাল মাসেল, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটাও অনেক ধরা হয়, যেরকম এখানে শেপ অ্যান্ড সাইজ,
ক্রস্ট্রেশন, নিউক্লিয়াস, সার্কুলেমা, সার্কোপ্লাজমিক রেটিকুলাম, ডেভেলপমেন্ট, রিজেনারেশন, কন্ট্রাকশন, এইসব পয়েন্টগুলো আমরা ভাইভাতে বলবো। আর এইখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনটা হচ্ছে স্টেপস অফ স্কেলেটাল মাসেল কন্ট্রাকশন। তো এই ক্ষেত্রে কী হয়, ডিসচার্জ অফ মোটর নিউরন, রিলিজ অফ নিউরোট্রান্সমিটার। প্রথমে মোটর নিউরনটা ডিসচার্জ হবে, তারপর সেখান থেকে নিউরোট্রান্সমিটার রিলিজ হবে, আর সেই নিউরোট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইলকোলিন, যেটা মোটর ইনপ্লেটে হয়। দেন বাইন্ডিং অফ অ্যাসিটাইলকোলিন টু নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর, মানে যে অ্যাসিটাইলকোলিনটা রিলিজ হলো সেটা নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। দেন ইনক্রিজ অফ সোডিয়াম পটাশিয়াম কন্ডাক্টেন্স ইনপ্লেট মেমব্রেন, মানে তারপর সোডিয়াম পটাশিয়ামটাকে ইনপ্লেট মেমব্রেনের দিকে কন্ডাক্টেন্সটা মানে পরিবহনটা বাড়ায় দিবে। জেনারেশন অফ ইনপ্লেট পটেনশিয়াল, যখনই সেখানে সোডিয়াম পটাশিয়াম কন্ডাক্টিভিটি বেড়ে যাবে তখন ইনপ্লেট পটেনশিয়াল তৈরি হবে। জেনারেশন অফ অ্যাকশন পটেনশিয়াল ইন মাসেল ফাইবার, ইনপ্লেট পটেনশিয়াল তৈরি হলে তারপর অ্যাকশন পটেনশিয়ালটাও তৈরি হবে। ইনওয়ার্ড স্পিড অফ ডিপোলারাইজেশন অফ অ্যালং টি টিউবুল, মানে টি টিউবুল বরাবর টি টিউবুলের সাথে ওই ডিপোলারাইজেশন যে হলো সোডিয়াম পটাশিয়াম কন্ডাক্টেন্সের কারণে সেটা স্প্রিড হতে থাকে ইনওয়ার্ডের দিকে, মানে সামনের দিকে। রিলিজ অফ ক্যালসিয়াম ফ্রম টার্মিনাল সিস্টার্নস অফ সার্কোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড ডিফিউশন টু থিক অ্যান্ড থিন ফিলামেন্ট, মানে টার্মিনাল সিস্টার্ন অফ সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম আয়ন রিলিজ হয়, তারপর এটা থিক আর থিন ফিলামেন্টে ডিফিউজ হয়ে যায়। বাইন্ডিং অফ ক্যালসিয়াম টু ট্রোপোনিন সি, ডিফিউশন হওয়ার পর ক্যালসিয়াম আয়নটা ট্রোপোনিন সি এর সাথে বাইন্ড করে আনকভারিং মায়োসিন বাইন্ডিং সাইট অন অ্যাক্টিন, মানে অ্যাক্টিনের যে আনকভারিং এরিয়াটা আছে সেই সাইটে বাইন্ড করবে। ফরমেশন অফ ক্রস লিঙ্কেজ বিটুইন অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন অ্যান্ড স্লাইডিং অফ থিন অন থিক ফিলামেন্ট প্রডিউসিং মুভমেন্ট, মানে তারপর এই মুভমেন্টটা হয়ে থাকে। সেই সাথে আমাদের এই কন্ট্রাকশনের সাথে রিল্যাক্সেশন স্টেজটাও মনে রাখতে হবে। যেরকম রিল্যাক্সেশন হয় কীভাবে, ক্যালসিয়াম পাম্পড ব্যাক ইন্টু সার্কোপ্লাজমিক রেটিকুলাম, রিলিজ অফ ক্যালসিয়াম ফ্রম ট্রোপোনিন, সিসেশন অফ ইন্টারাকশন বিটুইন অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন। অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এইটাও ভাইভাতে অনেক জিজ্ঞেস করা হয় যে মাসেল কন্ট্রাকশনের ক্ষেত্রে কোন আয়ন কাজে লাগে বা কাজ করে থাকে, সেটা হবে ক্যালসিয়াম আয়ন। আর এটা কীভাবে কাজ করে থাকে, ক্যালসিয়াম বাইন্ডস উইথ ট্রোপোনিন সি এর সাথে বাইন্ড করবে, দেন বাইন্ডিং অফ ট্রোপোনিন আই টু অ্যাক্টিন বিকাম উইক্স অ্যান্ড ট্রোপোমায়োসিন হুইচ কভার মায়োসিন বাইন্ডিং সাইট মুভস ল্যাটারালি, তারপর ট্রোপোনিন আই ওই অ্যাক্টিনের সাথে বাইন্ড করবে আর যেটা উইক হয়ে যাবে, আর ট্রোপোমায়োসিন অ্যাক্টিনের যে মায়োসিন বাইন্ডিং সাইট আছে সেটা কভার করবে, যার কারণে এটা ল্যাটারালি মুভমেন্ট হয়। দিস মুভমেন্ট অফ ট্রোপোমায়োসিন আনকভার মায়োসিন বাইন্ডিং সাইট অন অ্যাক্টিন, আর ট্রোপোমায়োসিনের মুভমেন্টের কারণে অ্যাক্টিনের মায়োসিন বাইন্ডিং সাইটটা আনকভার হয়ে যায়। ইন্টারাকশন বিটুইন অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন অকার, মানে এইভাবে অ্যাক্টিন আর মায়োসিনের ইন্টারাকশন চলতে থাকে, আর যেটাই হচ্ছে মূলত মাসেল কন্ট্রাকশন। ডিফারেন্স বিটুইন স্কেলেটাল অ্যান্ড কার্ডিয়াক মাসেল খুবই ইম্পর্ট্যান্ট, আমরা এই ডিফারেন্সটা খুব ভালোভাবে দেখে নেব ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের আজকের আয়োজন। আশা করি যারা মনোযোগ সহ লেকচারটি দেখেছি তাদের অবশ্যই এই লেকচারটি উপকারে আসবে। তবুও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের এই প্ল্যাটফর্মে প্রতিটা স্টুডেন্টের কমেন্ট অত্যন্ত গুরুত্ব সহকারে রিপ্লে করা হয়। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।